স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন রুমিন ফারহানার। স্ত্রীকে হত্যা পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, আটক স্বামী। প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর বললেন শিক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের 2 যুবক নিহত। সর্বশেষে জানাবো, ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এ কথা বলেননি বাবর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন রুমিন ফারহানার। জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এ প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার 15 জুন সংসদ অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিষয়ে জানতে চান তিনি। রুমিন ফারহানা বলেন, জেলা পরিষদগুলোতে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যারা সবাই দলীয়ভাবে মনোনীত, অথচ সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। তিনি বলেন, 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ সংগ্রাম করেছে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার 4 মাস পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। স্বতন্ত্র এই সংসদ সদস্যের অভিযোগ, নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, কেউ বলছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে না, আবার কেউ বলছেন দলীয় প্রতীক না থাকলে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীরা অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণের যোগ্যতার নির্ধারণে সরকারের নীতিগত অবস্থান কি। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি সে অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা হবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেননি। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, আটক স্বামী। ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিম খাতুন বয়স 20 নামে এক গৃহবধূকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী দীপু বিশ্বাসকে বয়স 26কে আটক করেছে পুলিশ। সোমবার 15 জুন সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাট্টা ইউনিয়নের ঝাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পুরাতন বাকরবা গ্রামের আব্দুল হামিদ মোল্লার মেয়ে। আটক ব্যক্তি দীপু বিশ্বাস একই জেলার শৈলকুপা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। নিহত নারীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় 3 বছর আগে দীপু বিশ্বাসের সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের সংসারে 13 মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিক ছিল। তবে কেরানীগঞ্জে আসার পর দীপু মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে দীপু প্রায় গভীর রাতে মাদক সেবন করে বাসায় ফিরতেন। মিম এ বিষয়ে আপত্তি করলে তাকে প্রায় মারধর করা হতো। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার ভোরেও মাদক সেবন করে বাসায় ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দীপু মিমকে মারধর করেন, পরে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় দীপু বুঝতে পারেন মিম মারা গেছেন। এই ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য দীপু মিমের মরদেহ ওড়না দিয়ে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে দীপু নিজেই এলাকাবাসীকে ডেকে এটি আত্মহত্যা হিসেবে প্রচার করে মিমকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে মরদেহ নিয়ে আবার বাসায় ফিরে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দীপু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধরে ফেলে। বাড়ির মালিক রেজল করিম বলেন, দীপু তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ভবনের 3য় তলায় ভাড়া থাকতেন। তিনি প্রায় গভীর রাতে বাসায় ফিরতেন। এলাকাবাসী তার মাদক সেবনের বিষয়টি জানত। আমি দোষী দীপুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহত মিমের মামা আব্দুল সালাম বলেন, আমি ভাগ্নি হত্যার বিচার চাই। দীপু যদি জেল থেকে বের হয়ে আসে তাহলে সে অন্য আরেকটি মেয়ের জীবন নষ্ট করবে, তাই আমরা দীপুর ফাঁসি চাই। প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য, বিভ্রান্তিকর জানালেন শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলনকে উদ্ধৃত করে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের শীর্ষকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকৃত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচ্য অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মূলত বলেছিলেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না। মন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। এ ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের 2 যুবক নিহত। রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 2 যুবক নিহত হয়েছেন। সোমবার 15 জুন সকালে 2 জনের পরিবার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার চর গুজামানিকা গ্রামের মাফল মিয়া বয়স 24 ও রায়েরছড়া গ্রামের মোহাম্মদ আরিফ মিয়া বয়স 30। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে উন্নত জীবনের আশায় ওই 2 বাংলাদেশি যুবক এক দালালের মাধ্যমে রাশিয়া যান। সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে ওই 2 জনকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে পৃথক স্থানে প্রতিপক্ষের ড্রোন হামলায় তারা নিহত হন। প্রথমে তাদের মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে পরিবার মারা যাওয়ার খবর জানতে পারেন। নিহত মাফল মিয়ার বড় বোন কণিকা আক্তার বলেন, আমাদের সংসার খুবই অভাবের। এলাকায় কোনো কাজের সুযোগ না থাকায় আমার ভাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক দালালের মাধ্যমে রাজমিস্ত্রির কাজের আশ্বাস পেয়ে সে রাশিয়ায় গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে কোনো কাজ দেওয়া হয়নি। আমাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল না। মাঝে মধ্যে ফোন করতো, একবার ফোন করে জানিয়েছিল তাকে কাজ না দিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে দেওয়া হয়েছে, যুদ্ধে পাঠানো হয়েছে। ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলেননি বাবর। ইসলামী ব্যাংককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়ানো একটি দাবিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন বা বক্তব্যের সূত্র পাওয়া যায়নি। কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে মন্তব্য করা হয়েছে সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ নেই। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার নামে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য সাধারণত মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ মাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও জানা গেছে, একই ধরনের দাবি সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামেও প্রচার করা হয়েছিল। যাচাই করে দেখা যায়, তিনিও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে এক বক্তব্যে শফিকুর রহমান এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন। সেই বক্তব্যের সূত্র ধরেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৮৩,০০০ কোটি টাকার ঋণ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।